ঠিক রাত 10টা খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট বা লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অনুমতি থাকলে ভোটারদের হয়ে নথি নিয়ে হিয়ারিং এ যেতে পারবেন রাজনৈতিক দলের এজেন্টরাও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন বৈধ নথি হিসেবে গৃহীত হবে না, কমিশনের থেকে জানতে চাইল শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপ্যান্সি, তথ্যে গরমিল, এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির একশেষ। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। কাদের ডাকা হচ্ছে, কী কারণে ডাকা হচ্ছে তার কোনো তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে গরমিলের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। পঞ্চায়েত বা ওয়ার্ড স্তরে এই তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশের পর 10 দিন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন ভোটাররা। এসআইআর নিয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুধুমাত্র বাংলার এসআইআর নিয়ে একটি মামলা করেছেন তৃণমূল নেতা দোলা সেন। পরে যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন, সেই মামলার শুনানি চলাকালীন এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর প্রতিনিধির মাধ্যমেও নথি পাঠাতে পারবেন ভোটাররা। বুথ স্তরে রাজনৈতিক দলগুলি যে এজেন্টরা রয়েছেন তারাও প্রতিনিধি হিসেবে ভোটারের নথি নিয়ে যেতে পারবেন। তবে এই বিএলএদের কাছে ভোটারের সই করা অনুমতিপত্র থাকতে হবে। নথি জমা নেওয়ার জন্য প্রতিটি পঞ্চায়েত বা ওয়ার্ড এলাকায় অফিস তৈরি করতে হবে কমিশনকে। নোটিশ পেলে নিজের পঞ্চায়েত এলাকার অফিসেই নথি জমা করতে পারবেন ভোটার। নথি সন্তোষজনক না হলে তবেই ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে। নথি জমার প্রাপ্তি স্বীকার করতে হবে কমিশনকে। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে, অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে, ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে। এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে সিইওকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নেওয়া হবে না। এদিন সুপ্রিম শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ ওঠে। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মাধ্যমিকের নথিতে জন্মের তারিখ আছে। তখন বিচারপতি দীপঙ্কর দত্ত নির্বাচন কমিশনের আইনজীবীকে বলেন, বোর্ডের দেওয়া অ্যাডমিট কার্ড তো গ্রহণ করতে হবে। বাংলায় জন্মের শংসাপত্রের সঙ্গে বোর্ডের অ্যাডমিট কার্ডও নেওয়া হয়, সেটা কমিশন কেন নেবে না? প্রধান বিচারপতি বলেন, জন্মের শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড এই 2 নথি চাইতে পারে কমিশন। এদিন শুনানির শুরুতেই তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, নামের বানান ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানানে ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। বিচারপতি তখন বলেন, ভারতের মতো দেশে কিভাবে এই যুক্তি দিচ্ছেন? এখানে বাল্যবিবাহ ছিল, কিছু জায়গায় তো এখনো আছে। তৃণমূলের আইনজীবীর তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর কথা বলা হলে প্রধান বিচারপতি বলেন, হোয়াটসঅ্যাপে আবার নির্দেশ পাঠানো যায় নাকি? এরপরই তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে পর্যাপ্ত লোকবল দিতে হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো আইন শৃঙ্খলা সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা। লজিক্যাল ডিসক্রিপ্যান্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, আর এর জন্য কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। রাজ্যের দাবিতে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের, আর এ নিয়েই তরজা তুঙ্গে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে মামলা করে তৃণমূল। সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ,
লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আরও গরম বাংলার রাজনীতি। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর করতেই হবে, নো এসআইআর নো ভোট। এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নামের বানানে ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। কমিশনের আইনজীবী আদালতে এই সওয়াল করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার কল্যাণীর কথায় ধরুন, কারো ভোটার কার্ডে কালা চাঁদ KALACHAND আর নির্বাচন কমিশনের তালিকায় KALACHAD মানে এন নেই। এর জন্য ডাকা হয়েছে শুনানিতে। কারো ভোটার কার্ডে লেখা মদন মোহন MADAN MOHAN আর নির্বাচন কমিশনের তালিকায় মদন মোহন একসঙ্গে, মাঝে শুধু স্পেসটা নেই। এর জন্য শুনানিতে তলব। কারো পদবি ভোটার কার্ডে বাংলায় দাস, নির্বাচন কমিশনের তালিকায় DASS, তাই ডাকা হয়েছে শুনানিতে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা এসছে সেগুলো নামের ভুলে এসছে, তারপরে বয়সের, বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, আর হচ্ছে আরেকটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে বয়সের পার্থক্যের কারণে এসছে। 6 জন এবং 6 জনের বেশি যারা ম্যাপিং করেছে তাদের নোটিশ এসছে। এখন এই মাত্র একজন বাড়িতে সার্ভ করলাম, কালা চাঁদ, একটা এন আছে আর একটা এন নেই। করবো, যেতে তো লাগবেই, উপর মহল থেকে যেহেতু ডাক এসছে যেতে তো লাগবেই। গিয়ে আমাদের তো এখানে বাসিন্দা, সেটা তো নিশ্চিত করতে হবে, সেজন্য যেতে হবে। নিউজ 18 বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব। সেই নেতাজির পরিবারকেই এসআইআর এর নোটিশ, হিয়ারিং এ তলব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিবকেও। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয়ে বাঙালির পরিচয়, সেই নেতাজির পরিবারেই এবার এসআইআর এর নোটিশ। নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে হিয়ারিং এর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0.% হয়তো ফলস ভোটার আছে, সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী, তাকেও হিয়ারিং এর নোটিশ। দু সালে আমি পুরো বিহারের স্পেশাল ইলেকশন অবজারভার ছিলাম। কাজে ভোটার তালিকায় নাম ছিল না 2002-তে, বললে তো হবে না, ভোট দেইনি, এটা সত্যি। বললেন সই করতে হবে, সই করলেন, ছবি তুললেন। এখন তো আর কেউ বেশি লোক আমার ছবি তুলতে চায় না, এটা তুললেন, ভালোই হলো। রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে হিয়ারিং এ তলব করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের এমএসএমই এবং বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তিনিও পেয়েছেন হিয়ারিং এর নোটিশ। 2000 সালে আমার নাম ছিল তজমুল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। এখন হয়েছে তজমুল হোসেন। 2006 সাল বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাদেরকে দিয়েছি, তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। হিয়ারিংয়ে অবশ্যই যাব, কাগজপত্র দেখাবো। আমার মতো লোককে যদি হয়রানি করে, বুঝতে পারছেন সাধারণ মানুষ কি হয়রানির শিকার হচ্ছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়কেও হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। বাবার নামে চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি, তাই নাকি ডেকে পাঠানো হয়েছে সায়নদেবকে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, দুজনকেই এসআইআর এর হিয়ারিং এ তলব। আমি এই নোটিশ এসেছে বলে একটু আতঙ্কিত নয়, কারণ কারো আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না। আর্টিকেল 326 আমার রাইট দিয়েছে, আমার অধিকার দিয়েছে, আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সোমবার তিনি হাজির হন এসআইআর এর শুনানিতে। নিউজ 18 বাংলা। বিডিওকে আত্মসমর্পণের সুপ্রিম নির্দেশ। আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বারবার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারলেন না খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণুই নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। পুলিশ যে আদালতে মামলা করেছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিওকে। এদিন শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, ঘটনার দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। তখন রাজ্যের আইনজীবী বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। বিডিও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দুপক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আগামী শুক্রবারের মধ্যে বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। পিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন তাকে গ্রেফতার করছে। যেমনিতে আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছি সেমনিতে কঠোর শাস্তি দিতে চাই, আমি তাকে ফাঁসিতে চড়িতে চাই। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহত সোনা ব্যবসায়ীর পরিবার। এরপর থেকে নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হন, সেখানে তার আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেখানে প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় আদালত। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিডিও প্রশান্ত বর্মন, কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। নিউজ 18 বাংলা।
সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, তাকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। অর্থাৎ এবার পুলিশের কোর্টে বল। ভিডিওকে গ্রেফতারের সুযোগ পুলিশের সামনে, আত্মসমর্পণ না করলেই গ্রেফতার। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবারের মধ্যে ভিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। অর্থাৎ বল এবার পুলিশের কোর্টে। বিধাননগর পুলিশ রাজগঞ্জের ভিডিওকে গ্রেপ্তারের সুযোগ পেয়ে গেল। শুক্রবারের মধ্যে ভিডিও আত্মসমর্পণ না করলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। আদালতে আবেদন জানাতে হবে, তা মঞ্জুর হলেই গ্রেপ্তার করা যাবে। কোর্ট মনে করলে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টও ভিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে, তাই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার সম্ভাবনা বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত 30শে অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন ভিডিও। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। আগেই প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আত্মসমর্পণ করতে বলে 72 ঘন্টা সময় বেঁধে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজগঞ্জের ভিডিও। এরই মধ্যে ভিডিওর আত্মসমর্পণের মেয়াদ শেষ হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর পুলিশ। এরই মাঝে বা সুপ্রিম কোর্ট ভিডিওকে নির্দেশ দিল শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের। তা না করলেই পুলিশের সামনে সুযোগ তাকে গ্রেপ্তার করার। এখন রাজ্যে এসআইআর চলছে। একজন ভিডিও কাজ করছেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। এসআইআর শুনানিতে কাকে ডাকা হবে, তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এসবের দায়িত্ব ভিডিওর। কাজে ভুল হলে ভিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে রাজগঞ্জের ভিডিও যেন ব্যতিক্রম। তিনি দীর্ঘদিন অফিসেই যান না। অভিযোগ, গত 23শে ডিসেম্বর থেকে অফিসে যাননি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। অনেকেরই প্রশ্ন, এই ভিডিওর বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত করা হয়নি? কেন ভিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন? এই ভিডিও কি এতই প্রভাবশালী? আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। কে কি অত প্রভাবশালী? আজ পর্যন্ত তাকে গ্রেফতার হচ্ছে না। আমি চাই তাকে গ্রেফতার করতে, একটু কঠোর শাস্তি দিতে চাই। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সরাসরি বানতলার দিকে নজর রাখতেই হচ্ছে। বানতলায় বিধ্বংসী আগুন, লালকুঠিতে গোডাউনে ভয়াবহ সেই আগুন। বাতিল প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। ভিতরে প্লাস্টিক দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ছে। দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কি পরিস্থিতি, কিভাবে এই আগুন লাগলো জানবো। রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, তাকে একেবারে 9:15 নাগাদ দমকলের কাছে খবর পৌঁছায় এবং দমকলের প্রায় 8টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং ফায়ার অ্যারেস্ট করা যে প্রাথমিক পর্যায়ে তা চালানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা দাবি করছেন প্রায় 1 কিলোমিটার অঞ্চল জুড়ে এইখানেই প্লাস্টিকের যে স্ক্রাপ মেটেরিয়ালস রয়েছে সেগুলি এখানে মজুত করা হতো এবং পুরো এলাকায় ইতিমধ্যে আগুনের গ্রাস চলে গেছে। যত সময় যাচ্ছে আগুনের তীব্রতাও বাড়ছে। যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ভিতরে মজুত রয়েছে, সেই কারণেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করতেও দমকল কর্মীদের খানিকটা বেগ পেতে হচ্ছে। ঠিক কিছুটা দূরে 100 মিটার দূরেই ঘনবসতিপূর্ণ অঞ্চল, যাতে সেখানে আগুন ছড়িয়ে না পড়ে, প্রথমে সেই দিকটায় ফায়ার অ্যারেস্ট করা সম্পন্ন হয়েছে। কিন্তু গোটা এলাকা জুড়ে ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়ছে এবং হোস পাইপের মাধ্যমে ফোম অ্যাপ্লাই করে দমকল কর্মীরা প্রাথমিকভাবে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাচ্ছে এবং যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। জানতে চাইবো, যে কারখানায় আগুন লেগেছে তার আশেপাশেও কি কারখানা রয়েছে? সেখানে আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি এই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখো, একেবারে এটা যেখানে আগুন লেগেছে এটি আসলে একটি প্লাস্টিকের গোডাউন। এখানে স্ক্র্যাপ মেটেরিয়ালস মজুত করা থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটি দাহ্য পদার্থ এবং এর আশেপাশে বলতে 100 মিটার দূরেই ঘনবসতিপূর্ণ অঞ্চল রয়েছে। সেখানে যাতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই দিকে ফায়ার অ্যারেস্ট প্রাথমিক পর্যায়ে দমকল কর্মীরা করেছেন। কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে এই প্লাস্টিকের পদার্থ মজুদ ছিল, বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে কার্যত ফায়ার অ্যারেস্ট করতে দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে। একই প্লাস্টিক যেহেতু দাহ্য পদার্থ
পর্যন্ত পুরো জায়গা জুড়ে ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার অ্যারেস্ট করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। একাধিক ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং সরু বডি হওয়ার দরুন যে অত্যাধুনিক ইঞ্জিন, বেশ কয়েকটি ইঞ্জিনকে ইতিমধ্যে রাস্তার কাছে রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রায় 1 কিলোমিটার অঞ্চল জুড়ে নাকি এখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? দেখো, ইতিমধ্যে দমকলে 5টি ইঞ্জিন এবং 3টি, মোট 8টি ইঞ্জিন কাজ করছে। 3টি ইঞ্জিনকে ইতিমধ্যে রাস্তার বাইরে রাখা হয়েছে। যেটা তোমার জানাচ্ছিলাম, সরু বলি যে অত্যাধুনিক ইঞ্জিন তা ভেতরে ঢুকতে কোনো বেগ পেতে হচ্ছে, সেই কারণেই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে দমকল কর্মীরা ফোর্স পাইপের মাধ্যমে এবং বিশেষ করে ফোম অ্যাপ্লাই করে এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করাচ্ছে। কিন্তু যেহেতু বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে প্লাস্টিকের এই পদার্থ মজুদ রয়েছে, সেই কারণেই কিন্তু আগুন যত সময় এগোচ্ছে আগুনের তীব্রতাও কিন্তু তত বেড়েই চলেছে। বেশ রওনাক, যে ছবি আপনাদের দেখাচ্ছি, বানতলার লালকুঠিতে গোডাউন প্লাস্টিক, যে বাতিল প্লাস্টিক, সেই প্লাস্টিকের গোডাউনে আগুন। এই মুহূর্তে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে পাশেই জনবসতি রয়েছে, সে কারণে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে এখনো পর্যন্ত দমকল সূত্রে যেমনটা জানা যাচ্ছে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। তবে 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এই আগুনের লেলিহান শিখা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং সেই আগুনের ছবি দেখছেন। দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। তবে সরু গলি হওয়ায় দমকলের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, এলাকায় আতঙ্ক রয়েছে। 8টি ইঞ্জিন কাজ করছে, দাউ দাউ করে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। যে ছবি আপনারা দেখছেন, বানতলায় লালকুঠিতে গোডাউনে ভয়াবহ বিধ্বংসী আগুন।